আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। মাননীয় স্পিকার, এখন চলছে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয় এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। সে কারণেই দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবার ব্যাপারে বারবার আলোচনা হয়েছে। সরকারি দল, বিরোধী দল, 24-এর অভ্যুত্থানের আগে পরে সকল সময় বলা হয়েছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হোক। বিএনপি তার ভিশন 2030 এবং 31 দফাতেও এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে। মাননীয় স্পিকার, সে কারণেই সঙ্গতভাবে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে এইবার রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত ভাষণের বাইরে গিয়ে তার নিজের মতন করে ভাষণ দিতে পারবেন, কিন্তু আমরা দেখলাম এইবারও রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত একটি ভাষণ তাকে দিতে হলো। সো আমরা যদি এতটুকু স্বাধীনতা মাননীয় স্পিকার রাষ্ট্রপতিকে দিতে না পারি তাহলে আর আমরা কোন ভারসাম্যের কথা বলছি? যাই হোক মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমার এই কঠিন যাত্রাকে সহজ করে দিয়েছেন। আমি তারপরে ধন্যবাদ জানাই আমার অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয় ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, কিন্তু তারা আমাকে ছেড়ে যায় নাই। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এইটা বুঝবার সৌভাগ্য আমার হতো না।